বাঙালির বিজনেস ঝুলিতে যেসব ব্র্যান্ড ৭০-৭৫ বছর ধরে তাদের ব্র্যান্ড লেগেসি, মার্কেট লিডারশিপ এবং লং টার্ম বিজনেস সাস্টেনেবিলিটি ধরে রেখেছে, তাদের মধ্যে একটি হলো মুখরোচক। স্বাদের ঐতিহ্য, ভালোবাসায় ৭৫। কিন্তু একটা প্রশ্ন ভেবে দেখেছেন, ভারতের স্ন্যাক্স ইন্ডাস্ট্রিতে যেখানে হালদিরামস, বিকাজি, বালাজি কিংবা আইটিসির মতো এফএমসিজি জায়ান্টস প্রতি বছর অ্যাডভার্টাইজিং, ব্র্যান্ড বিল্ডিং, ডিস্ট্রিবিউশন এক্সপেনশন এবং প্রোডাক্ট ইনোভেশনে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, সেখানে পশ্চিমবঙ্গের একটা ফ্যামিলি রান রিজনাল ব্র্যান্ড কিভাবে দশকের পর দশক ধরে নিজের মার্কেট শেয়ার, কাস্টমার লয়্যালটি এবং রিটেল ভিজিবিলিটি ধরে রেখেছে। আরও ইন্টারেস্টিং বিষয় হলো, মুখরোচকের সবচেয়ে জনপ্রিয় কিছু প্রোডাক্টের রেসিপি কয়েক দশক ধরে প্রায় একই রয়ে গেছে, তবুও কনজিউমার ডিমান্ড কমেনি, বরং জেনারেশন আফটার জেনারেশন নতুন কাস্টমার এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছে। শুধুই কি নস্টালজিয়া, নাকি এর পিছনে রয়েছে অসাধারণ প্রোডাক্ট পজিশনিং, কনজিউমার সেগমেন্টেশন, প্রাইজিং স্ট্র্যাটেজি, ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি, এসকেইউ এক্সপেনশন এবং ব্র্যান্ড ট্রাস্টের নিখুঁত কম্বিনেশন? নমস্কার, আমি আলী কাউসার, একজন এন্টারপ্রেনিউর, ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং সেই সাথে এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আজ আমরা জানবো কিভাবে ১৯৫০ সালে টালিগঞ্জ ট্রাম্প ডিপোর পাশে একটা ছোট্ট দোকান থেকে শুরু করে মুখরোচক বাংলার অন্যতম সফল রিজনাল এফএমসিজি ব্র্যান্ড হয়ে উঠল। চানাচুরের প্যাকেটে যার ছবি আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, তিনি আসলে কে? কিভাবে ৭৫ বছরেরও বেশি পুরনো সেই ফ্যামিলি বিজনেস আজও মাল্টি জেনারেশন লিডারশিপ বজায় রেখে নতুন বাজার এক্সপ্যান্ড করছে, আর ন্যাশনাল ব্র্যান্ডসের সঙ্গে একই শেলফ শেয়ার করেও কিভাবে মুখরোচক তাদের নিজেদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, ডিস্ট্রিবিউশন স্ট্রেংথ, হেলথি প্রফিট মার্জিন ধরে রেখেছে। চলুন বেঙ্গল মেন্স বিজনেসের আজকের কেস স্টাডিতে খুঁজে বার করি মুখরোচকের সাফল্যের আসল বিজনেস মডেল, গ্রোথ স্ট্র্যাটেজি এবং কম্পিটিটিভ মোড। সময়টা ১৯৫০। কলকাতার টালিগঞ্জ ট্রাম ডিপোর পাশে একটা ছোট্ট দোকান। সেখান থেকেই পঞ্চানন চন্দ্র এবং তার ছেলে নির্মলেন্দু শুরু করলেন মুখরোচকের জার্নি। একজন ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি যদি এই বিজনেসটাকে অ্যানালাইজ করি, তাহলে প্রথমে যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো প্রোডাক্ট মার্কেট ফিট। অর্থাৎ মার্কেটের ডিমান্ড এবং প্রোডাক্টের ভ্যালু প্রপোজিশন এতটাই স্ট্রং ছিল যে মুখরোচক কোনো পেড মার্কেটিং ছাড়াই নিজের কাস্টমার বেস তৈরি করতে পেরেছিল। মনে রাখবেন, তখন না ছিল লোগো ড্রিভেন ব্র্যান্ডিং, না প্রিমিয়াম প্যাকেজিং, না টিভি অ্যাডভার্টাইজিং, না ডিজিটাল মার্কেটিং। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, কাস্টমার অ্যাকুইজিশন এবং রিপিট পারচেজ সব কিছুই নির্ভর করত ওয়ার্ড অফ মাউথ মার্কেটিংয়ের ওপরে। আর ঠিক সেখানেই মুখরোচক অন্যদের থেকে আলাদা হয়ে যায়। কনজিউমার ডিমান্ড এত দ্রুত বাড়তে থাকে যে ছোট্ট দোকান থেকে প্রোডাকশন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। বিজনেস ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় স্কেলেবিলিটি চ্যালেঞ্জ, অর্থাৎ ডিমান্ডের সঙ্গে সঙ্গে সাপ্লাই ক্যাপাবিলিটি অ্যালাইন করা। ১৯৭০-এ দক্ষিণ গোবিন্দপুরে প্রায় ৬ একর জমির ওপর তৈরি করা হয় একটা বিরাট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি। এটা শুধু ফ্যাক্টরি এক্সপেনশন ছিল না, এটা ছিল ক্যাপাসিটি এক্সপেনশন, অপারেশনাল স্কেলিং এবং সাপ্লাই চেন অপটিমাইজেশন এর একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন। অর্থাৎ কোম্পানি বুঝে গিয়েছিল লং টার্ম গ্রোথের জন্য প্রোডাকশন ক্যাপাবিলিটিকে মার্কেট ডিমান্ডের সঙ্গে সিঙ্ক্রোনাইজ করতে হবেই। এরপর বিজনেসের দায়িত্বে আসে থার্ড জেনারেশন প্রণব চন্দ্রের হাতে। তিনি রিয়ালাইজড করেন যে মার্কেট লিডারশিপ ধরে রাখতে হলে দরকার প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, পোর্টফোলিও এক্সপেনশন, কনজিউমার সেগমেন্টেশন এবং ডিস্ট্রিবিউশন এক্সপেনশন। তাই কোম্পানি ধীরে ধীরে একটি কমপ্লিট স্ন্যাক্স পোর্টফোলিও তৈরি করেছে, যাতে বিভিন্ন টেস্ট প্রেফারেন্স, এজ গ্রুপ এবং কনজাম্পশন অকেশন সব কিছুই টার্গেট করা যায়। আর বর্তমানে ফোর্থ জেনারেশন হিসাবে ওনার ছেলে প্রতীক চন্দ্র এই লিগেসিকে মডার্ন যুগের ই কমার্স গ্লোবাল মার্কেটে নিয়ে যাচ্ছেন। ৭৫ বছরেরও বেশি সময় ধরে একটা ফ্যামিলি রান বিজনেস নিজেদের পজিশন যেভাবে নাম্বার 1-এ ধরে রেখেছেন, তা ইন্ডিয়ান এফএমসিজি মার্কেটে বেশ বিরল। আজ মুখরোচকের পোর্টফোলিওতে রয়েছে 60টি প্রোডাক্ট ক্যাটাগরি, 30টিরও বেশি ইউনিক প্রোডাক্টস এবং 100টিরও বেশি এসকেইউ,
জনপ্রিয় সংস্কৃতিকেও তারা স্মার্টলি ব্র্যান্ড ইনোভেশনের স্ট্র্যাটেজির অংশ করেছে। দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলির সাজেশন থেকে ইন্সপায়ার হয়ে তারা লঞ্চ করেছিল চাল ভাজা। এটাকে আপনি মার্কেট ড্রিভেন প্রোডাক্ট ইনোভেশনের একটা ভালো উদাহরণ বলতে পারেন, যেখানে কনজিউমার ইনসাইট এবং ব্র্যান্ড এনগেজমেন্ট দুটোকেই একসঙ্গে কাজ করেছে। একাধিক প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের ফলে তাদের যে প্রফিটটা এলো তা হলো একজন কাস্টমার যখন দোকানে মুখরোচকের একটি প্রোডাক্ট কিনতে যাবেন তখনই একই ব্র্যান্ডের আরও কয়েকটি অপশানস তার সামনে থাকবে। এতে অ্যাভারেজ বাস্কেট ভ্যালু, ক্রস সেলিং অপরচুনিটি, রিপিট পারচেজ এবং কাস্টমার লাইফ টাইম ভ্যালু সব কিছুই বাড়ে। এবার আসা যাক মুখরোচকের বিজনেস ইকোনমিক্সের দিকে, কারণ একটা ব্র্যান্ডের আসল স্ট্রেংথ শুধু সেলস নয়, বরং তার ইউনিট ইকোনমিক্স, অপারেটিং এফিসিয়েন্সি এবং প্রফিটেবিলিটি মডেল। পাবলিকলি অ্যাভেলেবল রিটেল ট্রেড এস্টিমেটস অনুযায়ী মুখরোচকের বর্তমান প্রোডাকশন ক্যাপাসিটি প্রতিদিন প্রায় 10 টন, আর অ্যানুয়াল বিজনেস ভলিউমের কথা বললে বিভিন্ন রিটেল মার্কেটের সোর্স অনুযায়ী কোম্পানি বছরে আনুমানিক $17.9 মিলিয়ন টাকার বিজনেস চালাচ্ছে, যদিও কোম্পানি নিজে অডিটেড ফিনান্সিয়াল নাম্বারস পাবলিকলি ডিসক্লোজ করে না। তবুও এই স্কেলটাই বলে দেয় যে রিজনাল মার্কেটে ব্র্যান্ডের মার্কেট পেনিট্রেশন এবং রিটেল ফুটপ্রিন্ট কতটা শক্তিশালী। তবে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো টার্নওভার নয়, বরং বিজনেস মডেল। ন্যাশনাল এফএমসিজি ব্র্যান্ডস যেমন হলদিরামস, লেজ বা অন্যান্য লার্জ প্লেয়ার্সদের গ্রোথ স্ট্র্যাটেজি অনেকটাই মাস অ্যাডভার্টাইজিং, ট্রেড প্রমোশন, ডিস্ট্রিবিউটর ইনসেন্টিভস এবং ন্যাশনাল ওয়াইড ডিস্ট্রিবিউশনের ওপর নির্ভর করে। ফলে তাদের কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, চ্যানেল কস্ট এবং ট্রেড স্পেন্ড তুলনামূলকভাবে বেশি হয়, যা শেষ পর্যন্ত অপারেটিং মার্জিনের ওপর চাপ সৃষ্টি করতে পারে। অন্যদিকে মুখরোচকের বিজনেস মডেল অনেকটাই অ্যাসেট এফিসিয়েন্ট রিজনাল এক্সপেন্সের ওপর দাঁড়িয়ে। লোকাল সোর্সিং, কম্পারেটিভলি লিন অপারেশন, ডিকেডস ওল্ড রিটেলার রিলেশনশিপ এবং একটা স্ট্রং ডাইরেক্ট টু রিটেলার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এর কম্বিনেশনে ফলে ডিস্ট্রিবিউশন লেয়ার তুলনামূলকভাবে বেশি স্ট্রিমলাইন্ড থাকে। এর পাশাপাশি ব্র্যান্ডের দীর্ঘদিনের কাস্টমারের লয়্যালটি এবং অর্গানিক রিকল পেড অ্যাডভার্টাইজিংয়ের ওপর নির্ভরতা কমাতে অনেকটাই হেল্প করেছে। মুখরোচকের সাকসেস বিজনেস জার্নি থেকে 3টে মেইন টেকওয়েজ আমরা নিতে পারি। ফার্স্টলি, দি কনসিস্টেন্সি লুপ। ডিএস গ্রুপের মতোই মুখরোচকের প্রণব চন্দ্র নিজে প্রতিদিন ফ্যাক্টরিতে গিয়ে ফাইনাল ব্যাচ চেক করতেন। সেমি অটোমেটেড এবং ফুললি অটোমেটেড 4 লেয়ার নাইট্রোজেন প্যাকেজিং টেকনোলজি ব্যবহার করলেও রেসিপির সিক্রেট ব্লেন্ড কিন্তু আজও ওনাদের নিজেদের গার্ডেড। সেকেন্ডলি, এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যান্ড কালচার। একটা ইন্টারভিউতে প্রতীকচন্দ্র শেয়ার করেছিলেন যে ওনার ফ্যাক্টরিতে 200রও বেশি কর্মী প্রতিদিন কাজ শুরু করার আগে একসঙ্গে মেডিটেশন করেন। ইট মাইট সাউন্ড ফিলোসফিক্যাল, বাট আপনাকে বিজনেস পার্সপেক্টিভ থেকে ভাবতে হবে। লেবার টার্নওভার রেট মানে এমপ্লয়িজ জব ছেড়ে চলে যাওয়ার পার্সেন্টেজ কোম্পানিতে প্রায় 0 বললেই চলে। হ্যাপি ওয়ার্কফোর্স মানে কনসিস্টেন্ট প্রোডাক্ট কোয়ালিটি। অ্যান্ড দি থার্ড ইজ দি রাইট চ্যানেল ডাইভার্সিফিকেশন। লোকাল শপ ছাড়াও ব্লিঙ্কিট, ইনস্টামার্টের মতো কুইক কমার্সের প্ল্যাটফর্মেও নিজেদের প্রোডাক্টস অ্যাভেলেবেল রেখেছে ব্র্যান্ড টিম। ফলে ওল্ড জেনারেশনের পাশাপাশি জেন নেক্সটের কাস্টমারদেরও ওনারা ধরে রেখেছেন। মেজর কর্পোরেট ফান্ডিং ছাড়াই যেভাবে আমাদের বাংলার ব্র্যান্ড মুখরোচক মার্কেটে নিজের পজিশন ধরে রেখেছে এবং সম্পূর্ণ ক্যাশ ফ্লোর ওপর বেস করে যেখানে ন্যাশনাল প্লেয়ারদের সঙ্গে ফাইট করছেন, তা সত্যিই লাউডেবল। কোয়াইটলি অ্যান্ড অলসো স্টিডিলি কীভাবে মার্কেটে লিডার হওয়া যায়, মুখরোচক তার পারফেক্ট এক্সাম্পল। তো এটাই ছিল আজকের বিজনেস কেস স্টাডি। দেখা হবে অন্য একটি এপিসোডে। নমস্কার, ভালো থাকবেন, ব্যবসায় থাকবেন।